আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। ভালো থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট একটা অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করে দেখো, বা যে নানা রকম অশান্তিতে আছে তাকে জিজ্ঞাসা করে দেখো, সেই আসলে বলবে যে ভালো থাকাটা কতটা ইম্পর্টেন্ট। শুধু আসলে আমরা মানুষ হিসেবে যে সেই বান্দাটাই বলতে পারবে যে হ্যাঁ সে কষ্টে আছে, তা কিন্তু নয়। কিন্তু আমরা আসলে সবাই জানি যে সুস্থ থাকাটা কতটা জরুরি। একটা অসুখ যখন শরীরে বাসা বাঁধে তখন না কতই কষ্ট হয়। তো এই কষ্ট থেকে আসলে সবাইকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। অসুস্থতা আসলে কারো কোনো কাম্য না। আসলে এই কথাটা কেন বললাম, আমার শাশুড়ি মা যে গুরুতর অসুস্থ, যারা আমার গতকালকের ব্লগটা দেখেছো তারা অবশ্যই সবাই জানো। তো আমার আজকে সকালটা শুরু করেছি তোমার হচ্ছে যে ব্রেড দিয়ে ডিম ভাজা। এটা খেয়েছে হচ্ছে আজান। আর তার সাথে আবার আমি একটু তোমার ব্রেডটা হচ্ছে যে টোস্টের মতো করে চা দিয়ে আমার নাস্তাটা আমি কমপ্লিট করেছি। আমার বড় ছেলে সকাল 6টায় স্কুলে যায়, যার কারণে আমাকে প্রতিদিনই 6টা থেকে আমার দিনটা শুরু করতে হয়। আর এদিকে আজান আজকে উঠে গিয়েছে সেই 6টায়, আর ঘুমাবে না। তো যার কারণে আসলে বাচ্চাটা বসেছিল, তো ওকে নাস্তা দিলাম। এখনও আসলে বাসার কেউই ঘুম থেকে ওঠে নাই, আমি আর আজানই উঠেছিলাম। তো এটা ছিল আমাদের মা ছেলের আসলে সকালের নাস্তা। আর তারপরে হচ্ছে যে ফ্রিজ থেকে মাছ নিতে এসে দেখি যে ফ্রিজের অবস্থা মনে করো একেবারে নাজেহাল অবস্থা। তো আমি মনে হচ্ছিল যে আসলে এই বরফগুলোকে যদি আমি 1 মিনিটের মধ্যে গায়েব করে দিতে পারি। তো সেটা যেহেতু পসিবল হচ্ছিল না, কি করব, চাকু নিয়ে এসে বরফগুলোকে খসানোর চেষ্টা করছিলাম। তারপরে এটাও বৃথা হলো। তো কিছুক্ষণ আমি ফ্রিজটা তোমার বন্ধ করে তারপরে আমি ওপেন করে রেখেছিলাম যে আইসটা একটু গলে গেলে বা হালকা হয়ে গেলে তখন আমি এগুলো খসিয়ে ফেলবো। আর তারপরে তোমার হচ্ছে যে এখন মা ইলিশ মাছ কাটছে। আজকেও ইলিশ মাছ রান্না করছি, কেননা আজকে আসবে আমার ননদ। যার কারণে আসলে মাংস টাংস কিছু রাখলাম না, ভাবলাম যে না, ইলিশ মাছটাই রান্না করি। খুব ব্যস্ততাময় দিন কাটছে আমার। আর যে বাসায় একটা অসুস্থ মানুষ থাকে, অসুস্থ মানুষ এক কথা, আর একেবারে বিছানায় অবগত রুগী আরেক কথা। তো আমার বাসায় যেহেতু আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, যার কারণে আমরা খুবই আসলে টেনশনেও আছি, চিন্তায় আছি। আর এইদিকে আমি চেয়েছিলাম যে ফ্রিজটাকে একবারে তোমার ক্লিন করব, মাছ টাছ একেবারে সব কিছু বের করে, বাট সব কিছু নিয়ে একটু বললাম না ব্যস্ততায় আছি। ছোট ছেলের অনলাইনে ক্লাস করতে হচ্ছে, বড় ছেলেকে স্কুলে দিতে হচ্ছে, রান্না বাড়া সব কিছু মিলে একটু ব্যস্ততায় যাচ্ছে। তো ভাবলাম যে আপাতত তোমার আইসগুলো আমি জাস্ট এভাবেই ঝরাবো, তাছাড়া কোনো উপায় নেই। আর আজকে ইলিশ মাছটা রান্না করব তোমার কচু দিয়ে। আর এইবারে যে কয়েকটা ইলিশ এনেছে প্রত্যেকটা ইলিশ মাছেই দেখছি সুন্দর বড় বড় ডিম আছে। ডিম থাকা মাছের কিন্তু একটু স্বাদ কম হয়, তবে ডিম থাকলে মনে হয় যে ডিমটা খেতে পাওয়া যায়, বা ডিমের অনেক কিছু তোমার রেসিপি তৈরি করা যায়, যার কারণে আসলে মনে হয় যে একদিক দিয়ে সুবিধাও আছে। আর এই যে দেখো, প্রায় ঘন্টা খানেক বা 2 ঘন্টা খানেক হবে তোমার এইরকম করে রাখার জন্য বরফগুলো অনেকখানি কমে গিয়েছে। আর এগুলোকে আমি এখন ভেঙে ভেঙে তোমার হচ্ছে যে ফেলে দিব। শাশুড়ির এইরকম দুর্দিন অবস্থায় বা আমাদের পাশে আসলে এটা অনেক বড় একটা উপকার আমার ননদ আসার জন্য। আসলে আমি একটা যেহেতু হাউসওয়াইফ, আর সংসারের প্রত্যেকটা কাজ আমাকে করতে হচ্ছে, প্লাস তোমার আছে না যে 2টা বাচ্চা কাচ্চার দায়িত্বও আছে, তাদের নানা রকম ঝামেলাও আছে। আর যার কারণে আমার শাশুড়ি আম্মার যেহেতু অপারেশন হবে, তো সেই ক্ষেত্রে যে আমি ওখানে তোমার একবারে থেকে যেতে পারবো না। যার কারণে আপু আসতেছে, আমার ছোট ননদ। আর ছোট ননদ আসার ফলে কি হবে যে বাসার এদিকটা আমি দেখব, আর আপু হসপিটালে থাকবে, বা আমার দেবরও থাকবে, বা আমার হাজব্যান্ড আছে। আসলে সবাই মিলে যদি একটু সাহায্য সহযোগিতা করা যায় তখন কিন্তু কঠিনের চেয়েও কঠিন সময়টাও কিন্তু মনে করো পার করা সম্ভব হয়।
অপারেশনের একটা বিষয় হলে জিনিসটা অনেক সেনসিটিভ হয়, আর যার কারণে তোমার 24 ঘন্টা একটা মানুষ কাছে থাকা খুবই জরুরি। আর সেই মানুষটা যদি অনেক স্ট্রং হতো সেক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব। মা যেহেতু আগে থেকেই অসুস্থ, তার উপরে এই রকম বয়সে এসে নিজে চলাফেরা করা কিন্তু অনেক টাফ, যার কারণে সেই টাঙ্গাইল থেকে আমার ছোট ননদ আসছে। আমার বড় ননদ তো আসতে চেয়েছিল, আসলে আমার বড় ননদের সংসারে অনেক সমস্যা আছে। তবে তারপরও আপু আসতেছে, এটা আমাদের জন্যে অনেক খুশি। তবে আপুকে আমরা মাকে বলেছিলাম যে মা কাউকেই লাগবে না, আমরাই আছি, আমরা যত কষ্টই হোক না কেন আমরাই করব। আসলে মায়ের এরকম বিপদে কোনো সন্তান বসে থাকতে পারে না। আর যেহেতু সুবিধা ছিল যার কারণে আসা। আর এই অপারেশনটা যদি শুধু ঢাকায় না হয়ে মনে করো টাঙ্গাইলে হতো, তখন তো সবাই থাকতে পারতো। যেহেতু একটু দূরত্ব আছে যার কারণে কেউই নেই। তারপরও আসলে আল্লাহ আছে, আর আমরা দেখা যাক আসলে কি হয়। তো আমি তোমার কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নার করতে চলে এসেছি। রান্না অলরেডি চলছে, আর আমি চলে এসেছি খাবার টেবিলে খাবার খেতে। আর এটা হচ্ছে যে তোমার তেলে ভাজা ভাত, যেটা মা ভেজেছিল আমার মা। আর ইলিশ মাছ তো ভাজতেছিলাম, তো ভাবলাম যে এই ভাজা ভাতটা দেখে কাঁচা মরিচ দেখে লোভ লাগছিল। তো এই রকম ভাজা মাছের সাথে ভাজা তেলে দেওয়া ভাত, কি যে স্বাদ, অমায়িক একটা স্বাদ। আমি যদিও কাঁচা পেঁয়াজ খাই না, আর এখানে যদি যারা পেঁয়াজ পাগল, আসলে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলার পাগল, তাদের জন্য তো একদম সেই রকম সুস্বাদু একটা খাবার। তো আমার রান্না বাড়া শেষে আমার শাশুড়ি আম্মাকে যখন খেতে দেই, তো আমার শাশুড়ি মা মাছ খাবে না। তো আজকে রান্না হয়েছিল একটু সবজি, তো সেই ক্ষেত্রে মনে করো সবজিটা হচ্ছে যে আমার শাশুড়ি মা খেলো, আর মাছ তো খেলোই না। আমার রান্না শেষ, তারপরেও আমার ছোট ননদ আসে না, তখন আমি ফোন দেই, তখন জানতে পারি যে তারা তোমার বিকেলে রওনা দিবে আর রাতে এসে বাসায় খাবে। তখন আমি বললাম যে আল্লাহ, আমি ভেবেছিলাম যে আপু দুপুরে খাবে, তাহলে তো আমি রাতের বেলায় টাটকা টাটকা রান্নাটা করতে পারতাম। তো আমার খাওয়া দাওয়া শেষে যখন বারান্দায় আসছি, আর বারান্দায় এসেছে একটা কিউট বিড়াল। কি, কেন আসছো, কি চাই, কি কি চাই, চাইটা কি? হ্যালো, নো, নো জাম্পিং, নো জাম্পিং, নো। কি ক্ষুধা লাগছে? এই ক্ষুধা লাগছে? কি রাগ করলে? মেহমান আসছে আমার বাসায়, মেহমান এসে রাগ করে আছে। এমন পরিস্থিতিতে তো আমি কখনো পড়ি নাই। আমার বাসায় মেহমান আসলে মেহমান কত খুশি থাকে। তুমি আপসেট কেন? হোয়াই ইউ আপসেট? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? মারবো না, মারবো না তো, তাড়িয়ে দিব না। ক্ষুধা লাগছে? এই যেও না, যেও না। So cute. You are so cute. এই যে হ্যালো 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 হ্যালো। এই কোথায় গেলে তুমি? আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। কোথায়? এই তো। কি, তুমি কি খাবারের আন্দোলনে বের হয়েছো? এই হ্যালো হ্যালো, মিয়াও 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 মিয়াও। এই বাবা, গোটা দেশ এখন আন্দোলনে ব্যস্ত, বিড়ালও আন্দোলনে নামছে, কোনো বাসায় কোনো খাবার নেই। মেহমান, মিয়াও, কোথায়? সো কিউট। বিড়াল কিন্তু মানুষের ভাষা বোঝে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল, অনেক ফান করছিলাম। আর এই মুহূর্তে আমি লুকিয়ে আছি অন্ধকার ঘরে, আজান আমাকে খুঁজতেছে, মানে অনেক কান্নাকাটি, মনে করো আমাদের মা ছেলের লাগছে লড়াই। তো অতঃপর কি হলো দেখো। আসলে আমি বলেছি আমি এ বাসায় থাকবো না, আমি বাসা ছেড়ে চলে যাব, সে আমাকে খুঁজে পাচ্ছে না, তাই খুব কান্না করছে।
দেখছেন আমার মারতেছে, আমি বাসা ছেড়ে চলে যাব, থাকবো না, জান থাকবো না, থাকবো না আমি, থাকবো না আমি। আসলে এটা আমাদের মা ছেলের একটু খুনসুটি ছিল, যার কারণে ওকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে সে যে অপরাধটা করেছে নেক্সট টাইম যেন না করে, তাহলে আমি ওর সাথে থাকবো না। তো ওই যে আসলে শাস্তি দিতে যেয়ে না আমাদের এই শাস্তি হয়ে যায়, তো যার ফলে তাকে আমাদেরকে আবার আইসক্রিম কিনে দিতে হয়েছে। তো ওদের বাবা এনেছিল 5টা আইসক্রিম, একটা দাদু খাবে, একটা ওদের নানু খাবে, একটা আমি। তো আর এইদিকে তোমার হচ্ছে যে আমাদের আইসক্রিম খাওয়া শেষে আমার ননদ আর আমার দেবর চলে আসছে, একদম সন্ধ্যাবেলায় আসছে আপুরা। তো আলহামদুলিল্লাহ আপুরা ভালোভাবে পৌঁছেছে। আর এদিকে আমার রেদওয়ান তোমার ঘুমিয়ে আছে, আর ওর ফুপি ডাকছিল যে বাবা ওঠো, স্কুলে যেতে হবে, আমি এসেছি। তো ওকে কাতুকুতুও দিচ্ছিল, আসলে ওকে আদর করবে তার জন্য। আমার 2টা ননদ কখনো বিপদ না হলে বা তাদের প্রয়োজন ছাড়া কখনো ঢাকা শহরে বেড়াতে আসে না। আর সেটার জন্য আমি রীতিমতো ঝগড়াও করি, মানুষ তো বেড়াতেও আসে, মানে প্রয়োজন ছাড়া কখনো আসবে না এরকম অবস্থা। তো মনে করো তারপরও এই যে মার এরকম পরিস্থিতি না হলে আমার ননদ কখনোই আসতো না। তারপরও আপু আসাতে আমরা খুব খুশি। এইদিকে আজান ধরেছে জিৎ, তাকে পার্কে নিয়ে যেতেই হবে, বৃষ্টি হয়েছে, পার্কে কাদা, তারপরেও তাকে পার্কে নিয়ে যেতেই হবে। তারপরে আর কি করব, আপু আর শাশুড়ি আম্মা মাকে রেখে আমি ওকে নিয়ে আসছি পার্কে। আর আমার বড় ছেলে তো স্কুলেই। নিত্যদিনের দিনটা কিভাবে এভাবেই কিন্তু কেটে যায়। আসলে প্রতিদিন তো একই রকম কাজকর্ম থাকে না, কিন্তু আমাদের দিনটা যে আসলে কোন পাশ দিয়ে চলে যায় এটা আমরা গৃহিণীরাই বুঝতে পারি না। তারপরেও মনে হয় যে কত কাজ করা হয় নাই। তবে এখানে হচ্ছে যে কালকের কষ্টটা আমার আজকে হচ্ছে যে সফল হয়েছে। কালকে আমার শাশুড়ি মা পুডিং খেতে না পারলে হবে কি, আজকে আমার ননদ খেয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। আমার হাতের পুডিং প্রথমবার আমার ছোট ননদ খেলো, আর তার তো খুবই মজা লেগেছে। আর অবশ্যই আমার পুডিংটা না অনেক সুস্বাদু হয়েছিল। আর আপু খেতে পারাতে সত্যি মনে হয়েছে যে একজন তো খেয়েছে, মানে একজন বলতে আমার শাশুড়ি খেতে পারলো না, আপু খেতে পারলো সেটা, কিন্তু ওদের বাবা বাসা সবাই আমরা পুডিং খেয়েছি। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা কিন্তু এটাই ছিল। আর আমি যেহেতু হাউসওয়াইফ, আমার দিনগুলো কিন্তু আমার সংসার নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে কিন্তু কেটে যায় আলহামদুলিল্লাহ। আর এটাই আমার ডেইলি লাইফ, ডেইলি রুটিন, হাউসওয়াইফের রুটিন সব কিছু। তো সকাল থেকে রাত পর্যন্ত এগুলোই চলে। আর আমার বড় ছেলে স্কুল থেকে আসছে, আর এসেই শুরু করেছে সে চানাচুর খাবে। তো তার ফুপি তাকে চানাচুর খুলে দিচ্ছিল, আর আমরা ঘরে বসে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। কালকের দিনটা আমাদের জন্য অনেক কঠিন একটা দিন। কালকে হবে আমার শাশুড়ি মার অপারেশন। আর এই অপারেশনের আগের দিনটা কিন্তু আমার এভাবেই কেটে গিয়েছে, আরও 10টা সাধারণ হাউসওয়াইফদের মতো। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। জানি না তোমাদের কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো আমার দেবরও চলে আসছে অফিস থেকে, কেননা ননদকে দিয়েই দেবর চলে গিয়েছিল অফিসে, ইম্পর্টেন্ট কাজ ছিল। তো ভাইয়া আসার পরে ভাইয়াকেও আমি পুডিং খেতে দিলাম। আর এদিকে যে মা চিন্তা নিয়ে বসে আছে। তো যা হবে ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা দোয়া করো, ভালো থেকো। আমার আজকের ব্লগটা আমি শেষ করলাম অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ ওম্যান। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।